আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাধ্যমিক 2026-এর জন্যে 50টি অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত এই 10টি প্রশ্নের উত্তর আমরা জানব। বন্ধু, এর আগের 4টি ভিডিওতে আমরা 1 থেকে 40 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, 41-এর দাগের প্রশ্নটি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করো। তাহলে কোনো টাকার মানে এখানে আসলটা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি আসলটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে পি সমান হচ্ছে এক্স টাকা। আচ্ছা, এখানে সুদের হার কত, তাহলে সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে সুদের হার সমান হচ্ছে R%। ধরি আমরা সুদের হারটাও ধরে নিলাম কত না, R%। আচ্ছা, সময়টাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে চিহ্নিত করি। সময়টা এখানে বলা আছে 10 বছর। আচ্ছা, এখানে বলেছে যে সুদ, যেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে চিহ্নিত করি, সেটা বলছে যে আসলের 2/5 অংশ। তাহলে আসলটা এক্স, তাহলে তার 2/5 অংশ মানে হচ্ছে 2/5 ইন্টু এক্স টাকা। তার মানে এখানটায় আমরা সুদ পেলাম 2x/5 টাকা। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি যে সুদ আই সমান হচ্ছে PRT/100, অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে আই সমান হচ্ছে PRT/100। এখানে আয়ের মানটা কত পেলাম, 2x/5। তাহলে আয়ের জায়গায় বসালাম 2x/5। পিটা হচ্ছে আসল, সেটা হচ্ছে এক্স, ইন্টু আরটা আমাকে নির্ণয় করতে হবে, ইন্টু আর, ইন্টু টিটা হচ্ছে সময় 10 বছর, বাই হচ্ছে 100। তাহলে প্রথমে উপর নিচে 0 0 কেটে দিলাম। আর আমরা প্রত্যেকে জানি যে সমানের উপরে উপরে কাটে, তাহলে এক্স আর এক্স কেটে গেল। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে 2/5 সমান হচ্ছে R/10। আবার আমরা জানি যে সমানের নিচে নিচেও কাটে, তাহলে 5 1 5, 5 2 10। তাহলে এখানে যে আমরা যেটা পেলাম যে 2 সমান হচ্ছে R/2। কোনাকুনি গুণ করলে আমরা আর এর মান কত পাবো বন্ধু, আর সমান হচ্ছে 2 2 4। তাহলে সরল সুদের হার কত হবে বন্ধু, অতএব নির্ণেয় সরল সুদের হার সমান হচ্ছে 4%। এটা গেল 41-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু, এবার আমরা দেখে নেব 42-এর দাগের প্রশ্নটি। 42-এর দাগের প্রশ্নটিতে বলছে, কি বলছে বন্ধু না, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা হলে আফতাবের মূলধন নির্ণয় করো। বেশ বন্ধু, অঙ্কটিতে একটি জিনিস আমাকে খেয়াল করতে হবে যে এখানে মোট লাভ বলে দিয়েছে 1500 টাকা, তার মধ্যে রাজীবের লাভ হচ্ছে 900 টাকা। তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলেই আমরা কার পেয়ে যাব, আফতাবের লাভটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে বার করে নিচ্ছি যে আফতাবের লাভ সমান হচ্ছে 1500 টাকা মাইনাস হচ্ছে 900 টাকা সমান হচ্ছে 600 টাকা। বেশ, এবার আমরা দেখতে পাচ্ছি যে 900 টাকা লাভ হয় 6000 টাকার মূলধনে। তাহলে আমরা বার করে নেব যে 600 টাকা লাভ হয় কত টাকার মূলধনে। তাহলে এখানে লিখব যে 900 টাকা লাভ হয় যখন মূলধন সমান হচ্ছে 6000 টাকা। বেশ, তো এখানে আমরা লিখব 1 টাকা লাভ হয় যখন মূলধন হচ্ছে, তখন কত হবে বন্ধু, 6000/900 টাকা। এবার আমরা বার করে নেব যে 600 টাকা লাভ হয় যখন মূলধন হচ্ছে 6000/900 ইন্টু 600। তাহলে দুটো শূন্য ওপর নিচে কেটে যাবে, 3 তিরিককে 9, 3 দিয়ে কাটলে, আর এটা হচ্ছে 3 2 6। এবার 3 দিয়ে 6000কে কেটে গেলে কত হবে বন্ধু, 2000। তাহলে 2000 ইন্টু 2 মানে হচ্ছে 4000। তাহলে 600 টাকা লাভ হয় যখন মূলধন হচ্ছে 4000 টাকা। তাহলে 600 টাকা লাভ কার হয়, আফতাবের। তাহলে আফতাবের মূলধন কত, 4000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দেবো যে অতএব
আফতাবের মূলধন সমান হচ্ছে 4,000 টাকা। এটা গেল বন্ধু 42-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 43-এর দাগের প্রশ্নটি। 43-এর দাগের প্রশ্নটিতে বলছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে √3। তো এখানে থেকে আমরা লিখতে পারি যে বা ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি, √3 কত ডিগ্রি, ট্যান কত ডিগ্রির মান বন্ধু? √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান। তাহলে আমরা লিখে নিলাম ট্যান 60 ডিগ্রি। এবার দুদিক থেকে ট্যানটা সরে গেলে হবে থিটা প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রিটা বাঁ দিক থেকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বা থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। থিটার মানটা কত পেলাম বন্ধু? 45 ডিগ্রি। এবার আমাকে যে মানটা নির্ণয় করতে দিয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে থিটার মানটা বসিয়ে দিই এবার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন 45 ডিগ্রি যোগ কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে √2 লসাগু যাবে, তাহলে 1 + 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 2/√2। 2/√2, তো এটা মানে হচ্ছে 2টাকে লিখতে পারি যে √2 × √2 আর নিচেতে √2 আছে। তাহলে একটা √2 কেটে গেল, তার মানে আমরা কত পেলাম? অ্যান্সারটা হচ্ছে √2। এটা গেল বন্ধু 43-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 44-এর দাগের প্রশ্নটি। বন্ধু 44-এর দাগের প্রশ্নটি বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় πr/l ক্ষেত্রফল, তাহলে হচ্ছে বর্গ একক। আচ্ছা, আর এখানে কি বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিটা হয় বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। আচ্ছা, এখানে যে যে আননোনগুলো আছে অর্থাৎ আর এল, এগুলো আমাকে প্রত্যেকটা কিন্তু লিখে দিতে হবে। তাহলে লিখব যেখানে আর সমান হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, এল সমান হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। আরেকটা জিনিস লিখে রাখছি যে এইচ সমান হচ্ছে শঙ্কুর উচ্চতা। এই তিনটে আমরা লিখে রাখলাম। বেশ, এখন আমাকে শর্তানুসারেতে বলে দেওয়া আছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে আমরা শর্তানুসারেতে লিখতে পারি যে শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ হচ্ছে πr/l সমান হচ্ছে √5 × ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। আচ্ছা, এবার কি করব? দুদিক থেকে পাই প্রথমে কেটে দেব। আচ্ছা, দুদিক থেকে একটা করে আর কেটে দিতে পারবো। তার মানে এখানে আমরা পাবো যে এল সমান হচ্ছে √5 আর, একটা আর সরে গেছে দুদিক থেকে। আচ্ছা, এবার আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা পাবো l² সমান হচ্ছে 5 × r²। আবার আমরা প্রত্যেকে জানি যে লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে l² সমান হচ্ছে h² প্লাস r²। বিষয়টা আমি যদি ছবিটা আঁকি তাহলে ভালো বোঝা যাবে। এটা একটা শঙ্কু, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ এইখানটা যদি আমরা ও বলি, ওপরটা এ, এটা বি, তাহলে এ বিটা এল তির্যক উচ্চতা, ও এটা হচ্ছে এইচ আর ও বিটা হচ্ছে আর। এটা হচ্ছে ছবিটা। তাহলে এখান থেকে l² সমান কী পাবো আমরা? l² সমান হচ্ছে
অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বেশ, তাহলে আমরা কি করছি না এল স্কোয়ারের জায়গায় বসাচ্ছি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হবে 5 আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ারটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা পাবো এইচ স্কোয়ার সমান হচ্ছে 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার অর্থাৎ হচ্ছে 4 আর স্কোয়ার। আমাকে বলেছে যে এখানে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, তাহলে আগে উচ্চতা থাকবে তারপর থাকবে ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব যে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 4, আর স্কোয়ারটাকে নিচে নামিয়ে নিলাম 4, 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো যে এইচ বাই আর তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2/1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে বা এইচ বাই আর সমান হচ্ছে 2/1, অতএব এইচ ইস টু আর সমান হচ্ছে 2:1, অর্থাৎ উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা হলো 2:1। বন্ধু, এটা গেল 44-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 45-এর দাগের প্রশ্নটি। বন্ধু, 45-এর দাগের প্রশ্নটি বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরটির মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে এইখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা দেওয়া আছে, মানে এই ঘরটা হচ্ছে আয়তঘনক আকৃতি ঘর। তাহলে আয়তঘনক আকৃতি ঘরের কর্ণ বরাবর সব থেকে লম্বা দণ্ড রাখা যায়। তাহলে আমরা যে সূত্রটা জানি যে আয়তঘনক আকৃতি ঘরের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এত একক। এবং ওই আয়তঘনক আকৃতি ঘরের কর্ণ বরাবরই সব থেকে বড় দণ্ডটা রাখা যাবে। তো এক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার মানটা বসাই, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, তাহলে এখানে হবে 5 স্কোয়ার, প্রস্থটা হচ্ছে 4 মিটার, তাহলে হবে 4 স্কোয়ার, যোগ উচ্চতা হচ্ছে 3 মিটার, তাহলে এখানে হবে 3 স্কোয়ার এত একক। এখন 5 স্কোয়ার অর্থাৎ হচ্ছে 5 5 25 যোগ 4 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 যোগ 3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9। তাহলে এখানে 16 আর 9 25, 25 25 50, তার মানে এখানে হলো √50। এককটা এখানে মিটারে দেওয়া আছে, তাহলে এখানে মিটারই লিখে নেব আমরা, মিটার। তাহলে √50 মিটার পেলাম। এখন দেখো বন্ধু, 50টাকে আমরা লিখতে পারি 5 × 5, 5 5 25, 25 2 50। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, তাহলে হবে 5√2 মিটার। তাহলে সবথেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার। তাহলে সেটা আমরা লিখে দেব। অতএব যে সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার। এটা গেল বন্ধু 45-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 46-এর দাগের প্রশ্নটি। 46-এর দাগের প্রশ্নটিতে বলছে ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান হচ্ছে 6 সেমি, OD সমান 8 সেমি এবং OA সমান 5 সেমি হলে OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ABCD একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিচ্ছি। আয়তক্ষেত্রটার নাম দিলাম ABCD। বেশ, এক্ষেত্রে ABCD আয়তক্ষেত্রাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, অর্থাৎ ভেতরে একটি বিন্দু আছে যেটা হচ্ছে ও বিন্দু, এখানে আমি নাম দিলাম ও। এই ও বিন্দুটা এমনভাবে অবস্থিত, আমাকে বলে দেওয়া আছে OD সমান হচ্ছে 8 সেমি, অর্থাৎ এইটার দৈর্ঘ্য 8 সেমি, এখানে পাশে আমি লিখে রাখলাম 8 সেমি। আচ্ছা, ও এর দৈর্ঘ্য 5 সেমি, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি। বলে দেওয়া আছে OB সমান হচ্ছে 6 সেমি, তার মানে এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেমি। আমাকে বলেছে যে OC এর দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে এই দৈর্ঘ্যটা আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু আমরা জানি যে ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে
এ বি সি ডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু হলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান হবে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমানই হবে ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এটা বন্ধু প্রয়োগ টাইপের বা সূত্র টাইপেরও মনে রাখতে পারি যে এটা হয় এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু হলে কি হয় না ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমানই হবে ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও এ স্কোয়ারের ও এর মান দেওয়া আছে 5, তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দেবো এটা 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ারের মানটা আমাকে বার করতে হবে, তাহলে এখানে লিখে রাখলাম ও সি স্কোয়ার, এগুলোকে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে বেশ, সমান ওবির মান হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওডির মান হচ্ছে 8, তাহলে এখানে হবে 8 স্কোয়ার। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি যে ওসি স্কোয়ার সমান এখানে 6 স্কোয়ার হচ্ছে 36 যোগ 8 স্কোয়ার মানে হচ্ছে 8 8 64। আচ্ছা, এই 5 স্কোয়ারটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, 5 স্কোয়ার অর্থাৎ হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে ও সি স্কোয়ার সমান 36 যোগ 64 অর্থাৎ 100, 100 থেকে 25 বাদ দিলে হচ্ছে 75। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ও সি সমান হচ্ছে √75, √75 মানে তাহলে বা আমরা লিখব যে ও সি সমান হচ্ছে 75 মানে হচ্ছে বন্ধু 5 গণিত 5, 5 5 25, 25 3 75। তাহলে এখান থেকে আমরা যেটা লিখে দিতে পারবো যে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসবে, তাহলে হচ্ছে 5√3। তাহলে ওসি এর মানটা কত পেলাম বন্ধু? 5√3। তাহলে আমরা লিখবো অতএব ওসি এর দৈর্ঘ্য সমান হচ্ছে 5√3 সেন্টিমিটার। এটা গেল বন্ধু 46-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 47-এর দাগের প্রশ্নটি। 47-এর দাগের প্রশ্নটি বলছে P/Q সমান হচ্ছে 5:7 এবং P-Q সমান হচ্ছে -4 হলে 3P + 4Q এর মান নির্ণয় করো। বেশ, তো বন্ধু প্রথমে আমরা লিখব এই যে P/Q সমান হচ্ছে 5:7, তাহলে P/Q সমান হচ্ছে 5:7 মানে হচ্ছে 5/7, তাহলে P/Q মানে P/Q সমান হচ্ছে 5:7 মানে হচ্ছে 5/7। এটাকে আমি ধরে নিলাম হচ্ছে K নট ইকুয়ালস টু 0, Kটা হচ্ছে 0 নয়। বেশ, এখান থেকে তাহলে আমরা লিখতে পারি বন্ধু পরের লাইনে যে P/5 সমান হচ্ছে Q/7 সমান হচ্ছে K, মানে 5টাকে নামিয়ে নিলাম, কিউটাকে উপরে তুলে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে বা P/5 সমান হচ্ছে K, P/5 সমান হচ্ছে K, আর লিখতে পারবো Q/7 সমান হচ্ছে K। তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে P সমান হচ্ছে 5K আর Q সমান হচ্ছে 7K, মানে এই P/5 সমান K আবার Q/7 সমান হচ্ছে K, এই দুটো থেকে P আর Q এর মানটা বার করে নিলাম। বেশ, এখন আমাকে দেওয়া আছে যে P-Q সমান হচ্ছে -4, তাহলে P-Q সমান দেওয়া আছে -4, এটাকে আমরা লিখলাম। এখন P এর মানটা দেওয়া এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে 5K, তাহলে এখানে বসিয়ে নিচ্ছি 5K মাইনাস Q এর মানটা হচ্ছে 7K, তাহলে এখানে আবার বসালাম 7K সমান হচ্ছে -4। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা লিখতে পারবো যে -2K সমান হচ্ছে -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে K সমান হবে 4/2 অর্থাৎ হচ্ছে 2। তাহলে K এর মানটাও পেয়ে গেলাম। এবার K এর মানটা যদি এখানে আমরা বসিয়ে নিই তাহলে এখান থেকে পাবো যে P সমান হচ্ছে 5 × 2 অর্থাৎ P সমান হচ্ছে 10, আর Q এর মানটাকে যদি বসাই তাহলে Q সমান হচ্ছে 7 × 2 অর্থাৎ Q সমান হচ্ছে 7 × 14। তাহলে P আর Q এই দুটোর মান আমরা পেয়ে গেলাম। এখন যেটা মান নির্ণয় করতে দিয়েছি সেটাতে বসাবো। তাহলে এখন 3P + 4Q এটাতে P আর Q এর মানটা বসাবো। তাহলে 3 × P এর মান হচ্ছে 10, তাহলে 3 × 10 প্লাস 4 × Q এর মানটা হচ্ছে 14, তাহলে 4 × 14, তাহলে 3 10 এখান থেকে আমরা পেলাম 30 আর 4 14 56, তাহলে 30 যোগ 56 মানে হচ্ছে 86। তাহলে এখানে যেটা মান বার করতে দিয়েছিল যে 3P + 4Q এর মানটা কত পেলাম বন্ধু? না 86 অর্থাৎ 86। এটা হলো বন্ধু 47-এর দাগের প্রশ্নটি।
এবার আমরা দেখব 48-এর দাগের প্রশ্নটি। বন্ধু 48-এর দাগের প্রশ্নটি বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো 5, দিয়ে 7, দিয়ে x+3, দিয়ে x+5, দিয়ে x+9, দিয়ে 19 তথ্যের মধ্যমা আমাকে দেওয়া আছে কত 10 হলে x এর মান নির্ণয় করো। এখন আমাকে দেখতে হবে যে কটা দেওয়া আছে এখানে সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, তাহলে মোট 6টি সংখ্যা দেওয়া আছে, মানে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে অর্থাৎ ছোট থেকে বড় সাজানোই আছে। তাহলে 6/2 অর্থাৎ হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 3 যোগ 1 অর্থাৎ হচ্ছে 4, তাহলে 3 নম্বর আর 4 নম্বর পদটা হচ্ছে মধ্যমা। জোড় সংখ্যা, যেহেতু এটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে হয় যেটা বন্ধু, মোট যদি n সংখ্যক টার্ম থাকে তাহলে n/2 আর n/2 + 1 তম পদ হচ্ছে মধ্যমা। বেশ, তাহলে এখানে বন্ধু 6টা আছে, মানে 6/2 অর্থাৎ 3, আর 3-এর পরেরটা 4, 3 আর 4তম পদ হচ্ছে মধ্যমা। তাহলে এখানে গুণে দেখি 1, 2, 3 এইটা, আর 4 নম্বর হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে মধ্যমা। তাহলে দুটো মধ্যমা আছে, মানে এদের দুজনের গড় নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখব বন্ধু যে মধ্যমা পদ সমান হচ্ছে 3তম ও 4তম, এততম। তাহলে সেটা কত বন্ধু, না একটা হচ্ছে x+3 আর একটা হচ্ছে x+5। তাহলে এই যেহেতু এখানে আমাকে মধ্যমা দেওয়া আছে 10, তার মানে এই দুটোর গড় হচ্ছে 10। তাহলে শর্তানুসারে x+3 + x+5/2 সমান হচ্ছে 10। বেশ, তো এখান থেকে বন্ধু আমরা যদি যোগ করে নিই, x আর x যোগ করলে 2x + 3 আর 5-এ 8/2 সমান হচ্ছে 10। এখান থেকে আমরা যেটা পাবো, 2xকে 2 দিয়ে ভাগ করলে x হবে, আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাবো, সমান হচ্ছে 10। তাহলে 4টাকে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান হবে 10 - 4 অর্থাৎ হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে x এর মানটা কত বন্ধু পেলাম, না 6। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 49-এর দাগের প্রশ্নটি। 49-এর দাগের প্রশ্নটিতে বলছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এইভাবে tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করো। বেশ, তাহলে প্রথমে আমরা কি করব, অঙ্কটাকে একবার লিখে নেব। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এইভাবে গুণ হতে হতে কত দূর গেছে বন্ধু, ইন্টু হচ্ছে tan 89 ডিগ্রি। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা লিখে নিচ্ছি প্রথম তিনটেকে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু, এইভাবে গুণ হয়ে হয়ে কত দূর গেছে বন্ধু, 89 অবধি। তাহলে মাঝে কোনো একটা জায়গায় আমরা পাবো tan 45 ডিগ্রি। বেশ, তাহলে আবার এইভাবে গুণ হয়ে হয়ে কত যাবে, tan 87 ডিগ্রি থাকবে। আচ্ছা, তারপরে কে থাকবে, tan 88 ডিগ্রি থাকবে। তারপরে শেষ টার্মটা গিয়ে আমরা পাবো tan 89 ডিগ্রি। অর্থাৎ এর তিনটে আগে লিখে নিলাম, মাঝের টার্মটা লিখে নিলাম। দেখো বন্ধু, 1 থেকে 89 মানে 89টা সংখ্যা আছে, তার মধ্যে আমরা পাবো tan 45 একটা জায়গায় পাবো, এটা হচ্ছে একদম মিডিল। আর এই দিক থেকে মানে 89-এর আগে হচ্ছে 88, 88-এর আগে হচ্ছে 87 অর্থাৎ 87। কেন লিখলাম, যেহেতু প্রথমে তিনটে টার্ম আছে সেই জন্য শেষেও তিনটে টার্ম আমরা লিখে নিলাম। এখন কি করছি দেখো বন্ধু, প্রথম তিনটে যেমন আছে আমি লিখে নিচ্ছি, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট করে ইন্টু tan 45 ডিগ্রির মান 1 আমরা প্রত্যেকে জানি, ইন্টু আবার ডট ডট করে যাবে ইন্টু, এটাকে লিখছি tan 87 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি - 3 ডিগ্রি, কারণ 90 থেকে 3 বাদ দিলে 87 হয়। এরপরেরটাকে ঠিক একই রকমভাবে আমরা লিখে নেব যে tan 90 ডিগ্রি - 2, 90 থেকে 2 বাদ দিলে 88, এবং শেষটাকে লিখব ইন্টু tan 90 ডিগ্রি - 1 ডিগ্রি। বেশ, প্রথম দিক থেকে যেমন আছে থাকবে, প্রথম তিনটে tan 1 ডিগ্রি গণিত tan 2 ডিগ্রি গণিত tan 3 ডিগ্রি দিয়ে ডট ডট দিয়ে ইন্টু 1 পাবো মিডিলে, আবার ডট ডট দিয়ে আবার tan 90 - থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে tan 90 - 3 ডিগ্রি মানে হচ্ছে cot 3 ডিগ্রি। বেশ, ঠিক একই রকমভাবে tan 90 ডিগ্রি - 2 ডিগ্রি অর্থাৎ tan 90 - থিটা cot থিটা, তাহলে এখানটাও হবে cot 2 ডিগ্রি, এবং একই রকমভাবে tan 90 ডিগ্রি - 1 ডিগ্রি মানে হচ্ছে cot 1 ডিগ্রি। আবার প্রথম তিনটে যা আছে তাই লিখে নেব, তাহলে হচ্ছে tan 1 ডিগ্রি ইন্টু
ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট ডট করে ইন্টু 1 ইন্টু ডট ডট করে আবার কত হবে, এই ট্যান 3 ডিগ্রিটা হচ্ছে 1 বাই, আমরা লিখতে পারি কট 3 ডিগ্রিটাকে লিখলাম 1 বাই ট্যান 3 ডিগ্রি, কারণ কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। ঠিক একই রকমভাবে পরেরটা লিখবো 1 বাই ট্যান 2 ডিগ্রি ইন্টু 1 বাই ট্যান 1 ডিগ্রি। বেশ, এখানে ট্যান 1 ডিগ্রি কেটে গেল ওপর নিচে, ট্যান 2 ডিগ্রি ওপর নিচে কেটে গেল, ট্যান 3 ডিগ্রি ওপর নিচে কেটে গেল। তার মানে এইভাবে যত দূর যাব, মানে এই দিকে এটা হচ্ছে মিডিল টার্ম, মিডিলের বাঁ দিকে যতগুলো টার্ম আছে ঠিক ডান দিকে ততগুলোই টার্ম আছে। তাহলে একটা এদিকে যদি ট্যান 4 ডিগ্রি হয়, এদিকে আবার আসবে ট্যান 1 বাই ট্যান 4 ডিগ্রি, তাহলে এইভাবে প্রত্যেকটা কেটে যাবে। তার মানে উত্তরটা কত হবে বন্ধু, 1। এটা গেল 49-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 50-এর দাগের প্রশ্নটি। 50-এর দাগের প্রশ্নটি বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে একটা স্তম্ভ এবং এটা হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতা, তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যদি √3 হয় তাহলে উচ্চতা হচ্ছে 1, তাহলে এই রেশিওতে আছে। ঠিক আছে বন্ধু, বেশ, তাহলে আমরা নাম দিয়ে দিচ্ছি, এখানে নাম দিলাম এ, এখানটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে হচ্ছে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এখন আমরা যদি চিত্র থেকে লিখি, কি লিখবো বন্ধু, না এ বি অর্থাৎ হচ্ছে লম্ব বাই বিসি অর্থাৎ হচ্ছে ভূমি সমান হচ্ছে ট্যান থিটা, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম থিটা, কারণ লম্ব বাই ভূমি, এ বিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা। বেশ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব অর্থাৎ এ বি এর মান হচ্ছে 1 আর ভূমিটা হচ্ছে বিসি এর মান হচ্ছে √3, তাহলে 1 বাই √3 সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, ট্যান কত ডিগ্রির মান হচ্ছে 1 বাই √3, না ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √3 সমান এদিকে আছে ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতি কোণ কত পেলাম বন্ধু, না 30 ডিগ্রি। এটা গেল 50-এর দাগের প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এই ছিল 50টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আমি আশা রাখছি যে তোমরা 90% অ্যাবভ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখান থেকেই কমন পাবে বা এই ধরনের প্রশ্নই থাকবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।